আমি সামিয়া রহমান। আপনারা গণমাধ্যমে ইতিমধ্যে দেখেছেন যে ৭১-এ মানবতা বিরোধী অপরাধে দেলওয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় হওয়ার পর থেকে সারা দেশে সন্ত্রাস, সংঘর্ষ, নৈরাজ্য করছে জামাত শিবির। সারা দেশে সাধারণ মানুষ সহ সংখ্যালঘু মানুষ সহ পুলিশের উপর আক্রমণ আমরা দেখেছি। হিন্দু বৌদ্ধ মন্দির এবং বসতিতে হামলা চালানো হয়েছে। সব মিলিয়ে এই যে হরতাল পরিস্থিতি, ভাঙচুর এবং বাংলাদেশের সমকালীন পরিস্থিতি নিয়ে কথা বলবো আজকের এই সময় কয়েকজন তরুণ নেতৃত্বের সাথে। ৭১ মঞ্চে তারা আমাদের সাথে উপস্থিত আছেন এবং তাদেরকে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। দর্শক, আমার ঠিক ডানে রয়েছেন মাহি বি চৌধুরী, যুগ্ম মহাসচিব, বিকল্পধারা বাংলাদেশ। আমার এ পাশে আছেন মোহাম্মদ এ আরাফাত, নির্বাহী পরিচালক, সুচিন্তা ফাউন্ডেশন। আরও আছেন আরিফ জেপ্তিক, ব্লগার এবং অন্যতম সংগঠক, গণজাগরণ মঞ্চ। আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে ৭১ মঞ্চে আসার জন্য। এবং দর্শক, আজকের দিনের প্রধান মাহি বি চৌধুরী এবং আরিফ, আপনারা আছেন আমার সাথে। মাহি, যদি আপনাকে দিয়ে আমি প্রশ্ন করি, দেশে যে এখন পরিস্থিতি চলছে, টানা হরতাল, ভাঙচুর, সহিংস আক্রমণ, বিএনপি বলছে গণহত্যা চালানো হচ্ছে, আপনি এখন কি মনে করছেন দেশটা কোন দিকে যাচ্ছে, কি পরিস্থিতি দাঁড়াচ্ছে? না, দেশ তো অবশ্যই, ধন্যবাদ। আসলে আমরা কিছুদিন ধরেই কতগুলো দেশের রাজনীতি কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন এসছে। রাজনীতিতে কিছু কিছু জিনিস স্পষ্ট হয়ে আসছে, রাজনৈতিক অবস্থানগুলো আস্তে আস্তে স্পষ্ট হয়ে আসছে এবং একটা জিনিস বোঝা যাচ্ছে যে দেশে একটা নতুন হাওয়া লেগেছে রাজনীতিতে এবং সেই নতুন হাওয়াটাকে কেউ কেউ গ্রহণ করতে পারবে, কেউ কেউ গ্রহণ করতে পারবে না। আবার এই নতুন হাওয়াটাকে কেউ কেউ নিজস্ব রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ব্যবহারের চেষ্টা করবে এবং কেউ কেউ ব্যবহার করতে না পেরে সেটার বিরুদ্ধে কুৎসা রটানোর চেষ্টা করবে এবং এগুলো কিন্তু খুব স্বাভাবিক একটা রাজনৈতিক চক্রেরই অংশ। আচ্ছা, আমি একটু আপনাকে একটু ইন্টারাপ্ট করি, কারণ আলোচনাটা ইন্টারেক্টিভ হলেই ভালো হয়। আপনি বলছেন রাজনৈতিক অবস্থান স্পষ্ট হয়ে যাচ্ছে। কাদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট? সেদিন খালেদা জিয়ার প্রেস ব্রিফিং এর পর যদি আমরা বলি, তার বক্তব্যের প্রেক্ষিতে। না, আমি সেভাবে আসলে কোনো কিছু বলতে চাচ্ছি না। রাজনৈতিক অবস্থান স্পষ্ট হবে বলতে আমি বুঝাতে চাচ্ছি দেশের মূল, পুরো দেশের ওভারঅল পলিটিক্যাল যে আমাদের যে রাজনৈতিক অবস্থানগুলো রয়েছে, ওভারঅল রাজনীতিটার ফোকাস পয়েন্টগুলো আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে। ব্যক্তিগতভাবে আমাকে যদি জিজ্ঞেস করেন যে বেগম খালেদা জিয়ার দিনের বক্তব্য ব্যাপারে, আমি বলবো যে বিরোধী দল হিসেবে যে রাজনীতি আমরা সবসময় দেখে এসেছি, আমি এখানে নতুন নতুন কিছু পাইনি। চিরাচরিত বিরোধী দলীয় বক্তব্য পেয়েছি। এর মধ্যে কিছু কিছু বক্তব্য অবশ্যই তার সঠিক ছিল বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আবার এটাও মনে করি যে এই যুদ্ধাপরাধীর বিচার যেখানে চলছে এবং সেখানে দুটো রায় এসছে, সে ব্যাপারে তার সুস্পষ্ট অবস্থান ব্যাখ্যা করা আমি প্রত্যাশা করেছিলাম সেখানেও একটা তার বক্তব্য থাকবে, সেটা হয়তো বা ছিল না। কিন্তু অন্যান্য জায়গায় যেটাকে গণহত্যা বলা হয়েছে, আসলে গণহত্যার সংজ্ঞাটা কি সেটা বুঝতে হবে। এখন লক্ষ লোক মারা গেলে গণহত্যা হবে, 50 জন লোক মারা গেলে গণহত্যা হবে না, তাও ঠিক না। আর গণহত্যা বললে সেই গণহত্যা মানে আমরা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের গণহত্যা আমরা দেখেছি, তাই না? ৭১-এর গণহত্যা আমরা দেখেছি। সেই জন্য এখন কিন্তু আমার কথা হচ্ছে গণহত্যা নেই, বাট সাধারণ মানুষ এখানে মারা যাচ্ছে, বলি দিচ্ছে, জীবন যাচ্ছে এবং পুলিশের গুলিতে অনেক লোক মারা যাচ্ছে, গ্রামের মানুষ মারা যাচ্ছে। তারা প্রতিবাদ করতেছে। এই যে আন্দোলনগুলো, পুলিশের উপর ককটেল বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগ, ট্রেনে আগুন লাগানো, এগুলো নতুন চিত্র নয়, বাংলাদেশে আমরা দেখেছি। আমি মনে করবো যে সরকারের এই পরিস্থিতিতে যারা পানি ঘোলা করবার চেষ্টা করছে, সরকারকে আরো সংযত আচরণ করতে হবে যাতে পানি ঘোলা না হয়। আপনি যেমন বলেছেন সেদিন কিছু কিছু বিষয় তিনি স্পষ্ট করে বলেছেন, কিছু কিছু বিষয় তিনি বলেন অস্পষ্ট ছিলেন। যেমন তিনি বলেছেন যুদ্ধাপরাধের বিষয় যদি বলি, তিনি বলেছেন সম্মানিত ব্যক্তিদের নামে এরকম বলা হয়েছে, ট্রাইব্যুনালের কথা বলা হয়েছে এবং তিনি বলেছেন যে কিছু গণমাধ্যম নিয়ে কথা বলেছেন, এই সমস্ত গণমাধ্যমের নাম তিনি উল্লেখ করে বলেছেন। এই সমস্ত ওভারঅল গণমাধ্যমের উপর আক্রমণকে কিন্তু আমি সমর্থন করি না। সেটা কোনো গণমাধ্যম কিনা, সেটা আইনগত প্রক্রিয়া, সেসব গণমাধ্যমকে বন্ধ করা যায়, দ্যাট ইজ ওয়ান থিং। আর আপনি যদি একটি গণমাধ্যমের উপর আক্রমণ, আজকে আমরা যদি একটি গণমাধ্যমের উপর আক্রমণকে প্রশ্রয় দিই, তাহলে আরেকটি গণমাধ্যমের উপর আক্রমণ হবে। আপনি একটি প্রতিষ্ঠানের উপর আক্রমণের প্রশ্রয় দিলে আরেকটি জায়গায় কিন্তু আবার আক্রমণের প্রশ্রয়। আসলে আমার কাছে মনে হচ্ছে উই হ্যাভ টু, এরকম একটি সিচুয়েশন, আমরা কিন্তু জাতিকে বিভক্ত দেখতে চাই না। আমরা বাংলাদেশে এখানে ঐক্যবদ্ধ করার জন্য রাজনীতিবিদদেরকে ম্যাচিউরলি এগিয়ে আসতে হবে। আপনি যেমন বললেন সরকারকে সংযত হতে হবে, সরকার কিন্তু এখনো, আমি যেটা আরাফাতকে আসলে প্রশ্ন করব, সরকার কিন্তু সেই অবস্থানে যেভাবে তাণ্ডব আমরা দেখছি গণমাধ্যমে, বিভিন্ন গণমাধ্যমে জামাত শিবিরের যেরকম সহিংস আক্রমণ দেখছি, পুলিশের উপর যদি আক্রমণ চালানো হয়, পুলিশ কি আসলে চুপ করে বসে থাকবে? অবশ্যই চুপ করে, পুলিশ কখনোই চুপ করে বসে থাকেনি, আগামীতেও চুপ করে বসে থাকবে না, এখনো চুপ করে বসে থাকছে না। কিন্তু চুপ করে বসে থাকার না অর্থ যদি হয় যে গুলি করতে হবে, গুলি চালাতে হবে, মানুষ হত্যা করতে হবে, তাহলে পরিস্থিতি আরো বেশি খারাপের দিকে যাবে এবং সেটাতে পুরো পরিস্থিতিটা কিন্তু ঘোলাটে হয়ে যাবে। পানি ঘোলা হয়ে গেলে এখান থেকে লাভটা কিন্তু শেষ পর্যন্ত, একটা জিনিস বুঝতে হবে প্লিজ, এখানে এমনও কিন্তু হতে পারে যে সম্পূর্ণ জিনিসটা ইজ এ ট্র্যাপ বাই দি যুদ্ধাপরাধীস
এবং এই পানি ঘোলা করার কাজে এই জালে কেউ পা দিচ্ছে কিনা, পুলিশ এভাবে আক্রমণ চালিয়ে গুলি করে আসলে পরিস্থিতিকে ঘোলাটে করছে কিনা বিশ্ব মাধ্যমগুলিকে দেখতে হবে। আল জাজিরা সংবাদ দেখে আমি কালকে একটু অবাক হয়েছি, আমি কিন্তু এটা প্রত্যাশা করি নাই। আল জাজিরার সংবাদ কেননা যখন দেখা হচ্ছে যে সাধারণ, আমি কিন্তু দেখছি সাধারণ লাঠি সোটা নিয়ে নামছে, হাজার হাজার গ্রামের মানুষ নেমেছে, এবং সেখানে যখন নেমেছে সেটা যে কারণেই তারা নামুক, তারা ভুল পথে পরিচালনা নামতে পারে, প্রতিবাদ করতে পারে, সেখানে গুলি করে না 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 এটা নিয়েও আমরা কিন্তু অনেক বেশি লাফালাফি করেছি। হ্যাঁ, মানে বাংলাদেশে গ্রামের মানুষ সাইদির মুখ চাঁদে দেখে তারা নেমে গিয়েছে, এতটা বোকা ভাবারও কিন্তু আসলে আপনার কাছে যাই, কি বলবেন আপনি? আসলে আমি একটা জিনিস একটু বলি, আমাকে কয়েকটা জিনিস একটু বলতে দেন। পুলিশ বলছে যে রেল স্টেশনে হামলার পর ৩-৪ হাজার লোক তদন্ত কেন্দ্র যেটা পুলিশে, সেখানে তারা হামলা শুরু করে এবং পুলিশ তাদেরকে থামতে বলে। তারপর তার পাথর ছুঁড়ে মারতে থাকে পুলিশের দিকে। পুলিশ বলছে যে আমরা বলি সামনে এগুলো আমরা গুলি করব, এ সময় তারা উল্টো গুলি ছোড়ে জামাত শিবিরের সন্ত্রাসী বাহিনী। পরিস্থিতি দেখে পুলিশ বলছে যে আমরা শটগান ও রিভলভারের ৩২টি ফাঁকা গুলি ছুটতে ছুটতে নিরাপদে সরে যায়। তখন তারা নিরস্ত্র পুলিশ সদস্যদের পেটাতে শুরু করে। যে ৪ জন পুলিশ মারা গেছে তারা সবাই নিরস্ত্র ছিলেন। পুলিশের আরেকটি জিনিস দেখেন, এখানে বলছে যে হামলাকারীদের হাত থেকে বাঁচতে, মানে জামাত শিবিরের সন্ত্রাসীর হাত থেকে বাঁচতে পুলিশ বলছে লোহাগড়ায় আমিরাবাদের ৩ তলার ভবনে একটি কমিউনিটি সেন্টারে পুলিশের ১৯ জন সদস্য আশ্রয় নেন। কমিউনিটি সেন্টারে কলাপসেবল গেটে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন দেয় জামাত শিবির, তাদেরকে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছে। এখানে এগুলো কিন্তু সব এই বিগত দিনে যে ঘটনাগুলি ঘটেছে, যেগুলো এসছে, আমি সেগুলো বলছি। আপনি দেখুন তারপর কি হয়েছে দেখেন, বাঁশখালী ও নোয়াখালীতে হিন্দু বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ ঘটেছে। ৩ পুলিশ ও ১ আওয়ামী লীগ কর্মীকে পিটিয়ে হত্যা করেছে। সংখ্যালঘু মন্দির ও তাদের যে বাড়িঘর, সেগুলোতে জামাত শিবিরের সন্ত্রাসী বাহিনী হামলা চালিয়েছে। বিভিন্ন স্থানে তারা আগুন দিয়েছে। তারপর আপনি দেখুন যে রাস্তার মধ্যে গাছে গুড়ি ফেলে অবস্ট্রাক্ট করার চেষ্টা করছে, রেল লাইনের তারা স্লিপারগুলি উঠিয়ে ফেলছে। তারপর এখানে বলছে চট্টগ্রামে শিবিরের বোমা হামলা, 4 পুলিশ আহতের ঘটনা দেখেন। তারপরে বলছে বাঁশখালীতে বিজিবির ওপর জামাত শিবিরের গুলি, তারা গুলি ছুটছে পুলিশের দিকে। মিরপুরে যে বিস্ফোরণ ঘটেছে, ধানমন্ডি ও সিদ্ধেশ্বরীতে গাড়িতে আগুন লাগিয়েছে তারা। মেলরগঞ্জে হিন্দু মন্দির ও বাড়িতে আগুন দিয়েছে। কুমিল্লায় জামাত শিবিরের হামলা করেছে এবং তারা ভাঙচুর করেছে। গত ৩-৪ দিনের ঘটনাগুলি আমি বলছি দেখুন। তারপরে তারা সাতক্ষীরায় পেট্রোল পাম্প পুড়িয়ে দিতে গিয়ে চেয়েছিল। জামাত শিবিরের কর্মীরা শতাধিক সংখ্যালঘুর বাড়ি, দোকানপাট এগুলো ভাঙচুর করেছে এবং লুট করেছে তারা। এগুলো আমরা গণমাধ্যমে দেখেছি না, কিন্তু গণমাধ্যমে তো আমরা দেখছি, কিন্তু আমি বলতে যাচ্ছি এরকম যখন সিচুয়েশন ক্রিয়েট করা হচ্ছে, দেখুন গাইবান্ধা আরো 1 পুলিশ সদস্য এবং 1 রিকশা চালক এবং চাঁপাইনবাবগঞ্জে 2 জন, নোয়াখালীতে চিকিৎসা অবশ্য আরো 1 জন এবং ফেনীতে 1 জন সহ বৃহস্পতিবারের সংঘর্ষে এদের হাতে আরো 6 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখন আপনি যখন চাপিয়ে দিবেন এইভাবে এরকম একটি যুদ্ধ, আমি কেন বলছি চাপিয়ে দেয়া, যুদ্ধ হয়তো 2 পক্ষই দাবি করে চাপিয়ে দেয়া হচ্ছে, কিন্তু মূল জায়গাটি কি? 71-এ গণহত্যা হয়েছিল, এটি তো বাস্তবতা। সেই গণহত্যা এবং সেই হত্যাযজ্ঞের বিচার আমরা দীর্ঘদিন ধরে চেয়েছি। যে আজকে যখন বিচার করার প্রক্রিয়ার মধ্যে আমরা গেছি এবং বিচারের প্রক্রিয়ার মধ্য দিয়ে শাস্তি হচ্ছে, তখন সেটাকে তারা মানবে না। আমরা কি সারা জীবন ভিকটিম হয়ে থাকবো? আমাদের আত্মীয় স্বজন, আমাদের পরিবারের মানুষজন 71-এ ক্ষতিগ্রস্ত হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, লাঞ্ছিত হয়েছে, হিউমিলিয়েটেড হয়েছে, এতদিন আমরা বিচার পাইনি। আমি মেজরিটি বাঙালির কথা বলছি, বাংলাদেশের নাগরিকের কথা বলছি। এবং আজকে যখন এতদিন আমরা ধৈর্য ধরে অপেক্ষা করেছি, আজকে যখন আমরা ন্যায় বিচার চাচ্ছি এবং এই ন্যায় বিচারের প্রক্রিয়ায় যখন অপরাধীর শাস্তি হচ্ছে, তখন সেই শাস্তি তারা দিবে না। এবং সেই ন্যায্য এবং কনস্টিটিউশনাল প্রসেসে একটি সভ্য সিভিলাইজ সোসাইটিতে যেটা হয়, সেই প্রক্রিয়া যখন চলমান থাকবে, তখন তারা এই যে ঘটনাগুলি আমি বললাম, এরকম আর হাজার উদাহরণ দেওয়া যাবে। পুলিশের উপরে তারা যুদ্ধ চাপিয়ে দিচ্ছে। পুলিশ তখন কি করবে? আজকে আমি যদি বলি, আজকে যদি খালেদা জিয়ার বাসা 1000 সন্ত্রাসী আক্রমণ করে, বা আজকে মাহির বাসা বা আমার বাসা বা আরিফ জেপ্তিকের বাসা আক্রমণ করে, আমার বাসার যে গার্ড, ওরা কি করবে? ওরা বসে বসে গুলি খাবে এবং সবাইকে গুলি খেতে দিবে? এই যুদ্ধটা কারা চাপিয়ে দিচ্ছে? কেন চাপিয়ে দিচ্ছে? এটা কি ন্যায্যভাবে যুদ্ধ চাপাচ্ছে? আমি তাহলে আপনার কাছে একটা প্রশ্ন করি, এই ধরনের যে পরিস্থিতি ঘটতে যাচ্ছে, আমরা কিন্তু মোটামুটি আজ করছিলাম যে জামাত শিবির অনেক আগে থেকে বলছিল যে যুদ্ধাপরাধীদের বিচার হলে নৈরাজ্য সৃষ্টি হবে, তাহলে সরকার কেন নিরাপত্তা ব্যাপারটা আরো জোরদার করলো না আগে থেকে? না, এই ধরনের একটা প্রশ্ন তো উঠতেই পারে, সে প্রশ্ন আমারও আছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনাকে বুঝতে হবে যে আমাদের পুলিশ বাহিনী বলেন বা আমাদের নিরাপত্তা অন্যান্য যে বাহিনী বা কর্মী যারা আছে, আমাদের তো রিসোর্সের ক্যাপাসিটি আছে। অ্যাট দ্য সেম টাইম এই যে সন্ত্রাসী যারা, এবং এখানে দেখেন রিসোর্সের ক্যাপাসিটির কথা বলেন, আমাদের কি সেই রিসোর্সটুকু নেই যে এই জামাত শিবিরদের মোকাবেলা করার জন্য? না, অ্যাবসলিউটলি। এখন মোকাবেলাটা করতে যে আপনি সারাশি আক্রমণ চালিয়ে গুলি করতে থাকেন,
হয়তো আপনি 2 দিনের মধ্যে ঠান্ডা করে ফেলতে পারবেন, বাট একটা ডেমোক্রেটিক সোসাইটিতে আপনি সেটাও পারেন না। আমি তো মনে করি যে নাম্বার অফ হত্যাকাণ্ড ঘটেছে সেটাও হচ্ছে বিকজ জামাতিরা এবং শিবিরা যে আক্রমণটা, যে সহিংসতা করেছে, সেখানে পুলিশ যথেষ্ট সহিষ্ণু ছিল বলে এটা এই নাম্বার। নাহলে এই নাম্বারটা আরো 100 গুণ বেশি হতো। যে কাণ্ড তারা গোটা দেশ জুড়ে যে তাণ্ডবটা তারা করেছে, কি করেনি তারা। আমার একটু এখানে ইন্টারঅ্যাক্টিভ হওয়া উচিত জিনিসগুলো। না এখানে আমি আরেকটা জিনিস যেটা বলছিলাম, না ডেফিনেটলি এখানে আরেকটা জিনিস আমি বলছিলাম, গণমাধ্যমের বিষয় নিয়ে আই এগ্রি উইথ মাহি যেটা বললো, যে অন প্রিন্সিপাল আমি ইন ফেভার অফ গণমাধ্যমের স্বাধীনতা, কিন্তু মুক্তিযুদ্ধ চলাকালীন সময় সংগ্রাম কি গণমাধ্যমে দায়িত্ব পালন করেছে, নাকি তার রাজাকার মাধ্যম এবং ট্রেটার মাধ্যমের যে ভূমিকা সেটা পালন করেছে? জনগণের তো 99% মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং স্বাধীনতার জন্য ফাইট করছে, তার বিপক্ষে সংগ্রাম দাঁড়িয়েছে। আজকেও জনগণের বিপক্ষে যে কোনো গণমাধ্যম যদি দাঁড়ায়, এবং এটা কিন্তু হাতে গোনা 1, 2, 3 এর বেশি তো না, মেজরিটি গণমাধ্যম মানুষের কথা বলছে, সেই গণমাধ্যমগুলো যদি উস্কানি দেয়। আপনার কাছে আবার আসবো আরিফ, গণমাধ্যম যদি উস্কানি দেয় আপনাদের বিরুদ্ধে, এরকম উস্কানিমূলক আমরা অনেক রকম রিপোর্ট দেখেছি, এবং উস্কানি ছাড়াও যেমন সেদিন আমরা রুহুল কবির রিজভী গতকালকেই সম্ভবত বলেছেন যে খালেদা জিয়াকে গণজাগরণ মঞ্চ থেকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এখন আমি কিছু জিনিস বলি, আমি একটু আগে যেতে যাচ্ছি মাহিবের কথার মধ্যে, যে পুলিশ আরো সংযত আচরণ করবে কিনা না, এবং উনি যেটা বলেছেন আমার নিজেরও এক ধরনের সন্দেহ যে এক ধরনের ট্র্যাপ তৈরি করার পথ হচ্ছে, যুদ্ধাপরাধীরা এরকম একটা ট্র্যাপটা তৈরি করছে। আপনি দেখবেন পুলিশকে কিন্তু হুট করে যে দেলোয়ার হোসেন সাঈদীর মামলার পরে আক্রমণ শুরু হয়েছে তা না, কাদের মোল্লা রায়ের 15 দিন আগ থেকে বা 20 দিন আগে থেকে আপনি দেখবেন ব্যাপক হারে পুলিশকে ডিউটি দিচ্ছে, নিরীহ পুলিশ এই জায়গায় বসে আছে, ওইখানে বসে 4-5 পুলিশকে দেখেই লাঠি দিয়ে গিয়ে ওখানে টার্গেট করে। এমন না যে আমি মিছিল করছিলাম পুলিশ বাধা দিয়েছে, আমরা জানি গণতান্ত্রিক আন্দোলনে সেক্ষেত্রে পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয়, টার্গেট করে যে পুলিশকে মারবো, এইভাবে আক্রমণ করা হয়েছে। আপনি দেখবেন যে জামাত ইসলাম পরিচালিত যে ফেসবুক গ্রুপগুলো আছে ওইখানে যেভাবে যুদ্ধের পরিকল্পনাগুলো বলা হয়, যেমন রেল লাইন উপরে ফেলতে হবে, পুলিশ দেখলেই আক্রমণ করতে হবে, মানে এগুলো হচ্ছে তাদের পরিকল্পনার একটা অংশ। এবং এই জায়গায় করতে করতে পুলিশের মনে এক ধরনের ভীতি তৈরি করে দেওয়া হয়েছে। পুলিশ যখন দেখছে যে আমার কলিগ মারা গেছে পাশের থানায় বা পাশের জেলায়, তখন হয়তো এই লোকটা তাকে মারবে কি মারবে না, সে তখন অতিরিক্ত আত্মরক্ষা প্রবণ হয়ে তাকে অ্যাকশনে যেতে হচ্ছে। এই ভীতিটা কিন্তু জামাত ইসলাম ইচ্ছা করে করেছে। আরেকটা জিনিস আপনি দেখবেন, এই আন্দোলনের সঙ্গে এই বিচার কার্যের সঙ্গে পক্ষে বিপক্ষে বাদী বিবাদী কোথাও স্পেসিফিক হিন্দু ধর্মাবলম্বীদের কোনো যোগাযোগ নেই। মানে এটা এমন না যে হিন্দু মাস কিলিং এর বিচার হচ্ছে বা হিন্দুরা, এই ধরনের কিছু না, এটা বাংলাদেশের একটা টোটাল রাজনৈতিক জায়গা থেকে হচ্ছে। এই জায়গায় হঠাৎ করে হিন্দুদের উপরে এই আক্রমণটা গেল, এমন না যে না কোথাও মসজিদ ভাঙা হয়েছে পাল্টা এইটাও করা হলো বা কোনোভাবে এটার সাথে জড়িত। এটার কারণটাকে এখানে একটা ইন্টারন্যাশনাল চাল আছে। আপনি দেখবেন ঠিক যখন ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশে আসছেন, আপনি জানেন একজন রাষ্ট্রপতি যখন একটা অন্য দেশে যান, তার সঙ্গে একটা ব্যাপক সংখ্যক সাংবাদিক গণমাধ্যম কর্মীরা যান, যারা অনেকগুলো সাইড স্টোরি করে থাকেন। নর্মাল হয়তো ভারত আমাদের ব্যাপারে এত ইন্টারেস্ট দেখাবে না, দুইটা একটা মিডিয়া জায়গায়, কিন্তু এখন রাষ্ট্রপতির সঙ্গে অন্তত পক্ষে শতাধিক ভারতীয় সাংবাদিক এবং সিনিয়র সাংবাদিকরা এখানে আসবেন। এই জায়গাটায় হঠাৎ করে হিন্দুদের উপরে এক ধরনের আক্রমণ তৈরি হলো যাতে এটা স্টোরি হয়, এবং এগুলো অমানবিক অবস্থা। শাখা ভেঙে ফেলো না হলে তোমাকে র্যাপ করা হবে, এই ধরনের নিউজ আমরা আজকেই পত্রিকায় পড়েছি। এবং পুকুরে পড়ে গেছে বৃদ্ধ 60 বছরে, তাকে তুলে পিটিয়ে মারা হচ্ছে ইচ্ছাকৃত। এটা কারণটা কি? এটার সাথে কোনো রাজনৈতিক ক্ষোভের জায়গা না, এটা সম্পূর্ণ পরিকল্পিত একটা জায়গা, আতঙ্ক তৈরি করা এবং আন্তর্জাতিকভাবে পুরো দেশটাকে এক ধরনের খেলা করা। কারণ এইটা থেকে পাশের দেশগুলোতে এফেক্ট যাবে, ওইখানে 20টা-50টা পত্রিকা আসবে, ওইখানে এক ধরনের অস্থিরতা তৈরি হবে, এবং এই অস্থিরতার মধ্যে সবাইকে জড়িয়ে ফেলার এক ধরনের। আপনি কি মনে করেন মাহি? আমি এখানে আরিফ ভাইয়ের সাথে কতগুলো কথা আসলে এখানে যোগ করতে চাই। আরিফ ভাই যেটা বলেন, আমি এটাকে সাপ্লিমেন্ট করি। লেট আস কনসিডার ইট অ্যাজ এ স্কুল অফ থট, যে প্রথমে এই ধরনের একটি ম্যাস কিলিং এর জায়গায় রাষ্ট্রকে নিয়ে যাওয়ার জন্য প্রথমে পুলিশকে খেপিয়ে দেওয়া হলো খুব পরিকল্পনা মাফিক। তারপর যখন আবার আন্দোলন শুরু হলো, খেপিয়ে দেওয়া হলো না পুলিশ আত্মরক্ষার জন্য, বা না পুলিশকে প্রাথমিকভাবে পুলিশকে খেপিয়ে দেওয়া হয়েছে। এবং আমি একটু শেষ করিনি আরফাত, অফকোর্স ইউ উইল হ্যাভ ইয়োর টাইম টু সে। হ্যাঁ, এখানে আমাদেরকে আরফাতে কিছু জায়গায় বক্তব্য, আমার এখানে কিছু বক্তব্য রয়েছে। আমাদেরকে কিন্তু আমাদের ন্যায্যতা জায়গাগুলোকে ঠিক রাখতে হবে। হ্যাঁ, এখানে আন্ডার নো সার্কামস্ট্যান্সেস এই হত্যাকে সমর্থন করা যায় না। সে হত্যা আরো 200 হতে পারতো, সেখানে 50 হয়েছে পুলিশের ক্রেডিট। আই এম নট রেডি টু সে দ্যাট। এটাকে আমি কখনোই সমর্থন করতে পারবো না। আমি মনে করি আমি আরিফ ভাইয়ের সাথে বরং আরো বেশি একমত হবো, যে পুলিশ এখানে অনেক পুলিশের ভিতরে একটা ভীতি কাজ করছে। তারা দেখেছে তাদের উপর কিরকম আক্রমণ করা হয়, তারা ভাবছে আমি মরার আগে আমি গুলিটা করে দিই, বিকজ সেই ভীতির সঞ্চারটা তারা করেছে আগে থেকেই।
সেই ট্র্যাপে আসলে গভর্নমেন্ট পড়ে গিয়েছে কিনা, দ্যাট ইজ দ্য থিং উই হ্যাভ টু কনসিডার। বিকজ 50 জন লোক মাত্র 3 দিনের এই সহিংসতায় প্রায় 100 জন লোক মারা গিয়েছে এখন পর্যন্ত। হ্যাঁ, এই 100 জন লোকের মধ্যে পুলিশের রিপোর্ট পড়ে কিন্তু আমরা কখনো রাজনৈতিক অ্যানালিসিস করি না। পুলিশ সবসময় এই ধরনের বক্তব্য দিয়ে আসে। যখন আওয়ামী লীগ বিরোধী দলে ছিল, পুলিশ একই ধরনের বক্তব্য দিয়েছে, এবং এই পুলিশকে গুলি করে এই ধরনের বক্তব্য যে আমাদের উপর আক্রমণ করার পরে আমরা আক্রমণ করেছি, এবং টেলিভিশনে দেখাচ্ছে এই 100 জন লোকের মধ্যে পুলিশ মারা গেছে 5 জন, পুলিশ বিভিন্ন আওয়ামী যুবলীগের মারা গেছে আরো 5 জন কি 6 জন কি 10 জন। 80% ভাই, আপনার কি মনে হয় কত পার্সেন্ট কোন দিকে আছে ভাই? আচ্ছা, সাধারণ গ্রামের মানুষ, মহিলা মারা গেছে। আমি কয়েকটা জিনিস বলি। আচ্ছা, আমি একটু এখানে একটা বিষয় অ্যাড করছি, যেখানে আমি সেটা একটু অ্যাড করে নিই। ওখানে আসলে আরিফ যেটা বলছিল, জায়গায় একমত হতে চাই। লেট আস সে আমরা হত্যা পছন্দ করি না, এই জায়গাটায় প্লিজ কোনো মৃত্যুই সমর্থনযোগ্য নয়। এখানে কোনো বক্তব্য দিয়ে না যা পুলিশ যা করছে আর উপায় ছিল না, বরং মৃত্যু আরো বেড়ে যেত, তারা কমিয়েছে, এটাই তাদের ক্রেডিট। এই বক্তব্যটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক। এই বক্তব্যটা আমি যেটা বলেছি, প্রথম কথা হচ্ছে আই এগ্রি যে কোন হত্যাকে আমরা সমর্থন করতে চাই না, কোন হত্যাকাণ্ডের মধ্যে আমরা যেতে চাই না। বাট এট দ্য সেম টাইম আমি বলি এই সংখ্যা আরো বাড়তে পারত, পুলিশ একটা সেকেন্ড, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই প্রেক্ষাপটটা তো আউট অফ দ্য কনটেক্সটে দেখলে হবে না। আমরা তো বলছি যে আমরা যুদ্ধাপরাধের বিচার চাচ্ছি এবং শাহবাগের যে শান্তিপূর্ণ, আরাফাত আপনারা কি একবার বলেছেন যে আপনারা এই কিলিংটাকে আপনারা সমর্থন করেন? আপনারা একবার বলেন না, কেউ কখনোই কোন ধরনের গণহত্যা, মানে এই যে গণহত্যা, এই হত্যা, এটা যাই বলেন না, গণহত্যা তো নাই, গুলি চালানোকে সমর্থন করা। একটা যে ক্লারিফাই করি, জাস্ট গিভ মি 30 সেকেন্ডস ইফ ইউ অ্যালাউ মি প্লিজ। কোন ধরনের হত্যাকাণ্ডকে কেউ সমর্থন করতে পারে না, আমরা করি না। কিন্তু শাহবাগের যে শান্তিপূর্ণ যে দাবির যে আন্দোলনের জায়গাটি হলো, তার সেই প্রেক্ষাপটে এবং তার সেই বাস্তবতায় দাঁড়িয়ে বিপক্ষ শক্তি আজকে যে তাণ্ডবগুলি করছে, যেগুলো আমরা চোখের সামনে দেখছি, এরকম তাণ্ডবের জায়গায় দাঁড়িয়ে যারা কিন্তু আগে ঘোষণা দিয়েছিল নৈরাজ্য সৃষ্টি করবে, তারা দিয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যারা ডিফেন্ড করার দায়িত্বে আছে, বিশ্বের কোন উন্নত দেশে কোন ডিফেন্স মেকানিজম আছে যেখানে ক্যাজুয়ালিটি ছাড়া এটা ডিফেন্ড করা যায়? টেল মি। বাস্তবতার জায়গায় আপনি যেটা বলছিলেন যে সংখ্যালঘুদের উপর আক্রমণ কেন, সাইদিন মামলার একটা বড় অভিযোগ ছিল যে সংখ্যালঘুদের ধর্মান্তরিত করা। ওনার শাস্তিটা কিন্তু, সাইদির শাস্তিটা কিন্তু এটার জন্য হয় নাই। না, আমি এই ক্যাজুয়াল এখানে আরাফাতের বক্তব্য দেখছি, তার শাস্তি এই জন্য ছাড়া মামলা সংখ্যালঘুদের উপর আক্রমণ, এটা কোন ধরনের যুক্তির জায়গাটা থাকে না। কিন্তু আমি এই জায়গাটা যেতে চাচ্ছি, আপনি যখন রাত 3টার সময় মানে অনেকগুলা গ্রামে একসঙ্গে মাইক্রোফোনে বলবেন যে চাঁদের মধ্যে অমুকের মুখ দেখা যাচ্ছে, আমাকে এখনই জিহাদে যেতে হবে। আমি দেখেছি গতকালকে বগুড়ার যে ফুটেজগুলো দেখেছি, ভয়াবহ। গুলি করা ছাড়া এই জায়গা থেকে বাকি লোকরা উদ্ধার কেমনে পাবে, এটা আসলে সম্ভব না। এটা কোন মেকানিজমে করবেন আপনি? একদল মানুষকে যখন বিভ্রান্ত করে রাস্তায় দিয়ে দিয়েছেন, এবং এরা কিন্তু পলিটিক্যাল কর্মী না, এখানে নারী আছে, পুরুষ আছে, মানুষ আছে, গুলি করে হত্যা করার কোনো কারণ নাই। তারা জামাত শিবিরের লোক না, জামাত তারা বিভ্রান্ত লোক। তাহলে তাদেরকে সঠিক পথে আনার জন্য গুলি চালিয়ে হত্যা করে তাদেরকে আরো বেশি উস্কে দেওয়া হচ্ছে। না, পৃথিবীতে কোনোদিনও ততক্ষণে 4 জন পুলিশ মারা গেছে মাহি ভাই ওখানে, ততক্ষণে নিরস্ত্র পুলিশ মারা যাচ্ছে। আপনি যখন পুলিশে মারা যাচ্ছে, আপনি মাইক্রোফোনে তখন তাকে বুঝাবেন যে চাঁদের মধ্যে কারো লোক দেখা যায় না। আমারও আলোচনা আসবে, আমাকে একটা বিরতি নিতেই হচ্ছে, উপায় নেই, আমাকে বিজ্ঞাপন বিরতিতে যেতেই হবে। আসবো একটা দিন যে সেদিন খালেদা জিয়ার প্রেস ব্রিফিং এর পর থেকে এই ধরনের আসলে জামাতের পক্ষে স্পষ্ট অবস্থানে চলে আসার পর এই ধরনের সহিংস আক্রমণ বা জামাতের সাহস বেড়ে গেছে অনেক বেশি। আপনি কি মনে করেন? অবশ্যই ওনার এই বক্তব্যের একটা রাজনৈতিক একটা প্রভাব তো আছেই, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু ওনার বক্তব্যের পরে সহিংসতা বেড়ে গেছে, আমি ক্যালকুলেশন হিসাবে সেটা দেখছি না। কেন আসলে এই এখন পর্যন্ত যত লোক নিহত হয়েছে তার 60% যখন নিহত হয়েছে তখন উনি সিঙ্গাপুরে ছিলেন। হ্যাঁ, উনি এই হত্যাকাণ্ড দেখে দেশে আসার পরে বক্তব্যের পরে সেই সংখ্যাগত দিক থেকে আমি বলতে পারবো না যে সেই বক্তব্যের কারণে উস্কানি বেড়েছে বা মৃত্যু বেড়েছে, বাট দ্যাট ইজ এ সেপারেট পয়েন্ট। আমি অন্য জায়গায় আসছি না। আসলে আমাদের মূল জায়গায় কি দেখেন, মূল জায়গা যেখানে আমি, আরাফাত অথবা আরিফ ভাই অথবা আপনি, সারা বাংলাদেশের মানুষ, আপনি একটু আগে বিরতির সময় বলছিলেন গণজাগরণ মঞ্চের বিরুদ্ধেও অনেক। না, আমি বিরুদ্ধে কথা বলি, আমি ভুল সবারই হয়, কেউ কিন্তু নিজেকে ফেরেশতা দাবি করলে ভুল হবে সেখানে। হ্যাঁ, আমাদের অনেক ভুল আছে, আমি সেই জায়গায় আসছি। একটা আমি বলে নিতে চাচ্ছি, যেখানে বাংলাদেশের 99% মানুষ এই চেতনার সাথে একমত,
সেখানে সারা দেশে এত বড় তাণ্ডব যে হবে, এখানে অবশ্যই রাজনৈতিক ব্যর্থতা রয়েছে সরকারি দল বিরোধী দলের। অবশ্যই এখানে এই যে যেটা নিয়ে আমরা বিরতির সময় আলোচনা করছিলাম, যে চাঁদে একজনের ছবি দেখা গিয়েছে বলে হাজার হাজার মানুষকে রাস্তায় নামিয়ে দেওয়া হলো, এখানে অবশ্যই গোয়েন্দা ব্যর্থতা রয়েছে। গোয়েন্দা সংস্থার ব্যর্থতা উনি বলছেন। আমি তার আগে আরেকটা জিনিস ক্লিয়ারিফাই করতে চাই। এই উত্তরটা দিয়ে তারপর আমি না, এটা আগেরটা আগে একটু বলতে হবে আমাকে। আমি আসছি এখানে ভেরি ইমিডিয়েটলি। একটা হচ্ছে যে হত্যাকাণ্ডের বিষয়টি যেটা বলা হচ্ছে, আমি স্পেসিফিকলি আবার বলতে চাই কোনো ধরনের হত্যাকাণ্ড সমর্থনযোগ্য নয়। বাট একই সাথে আমরা যে ম্যাগনিটিউডের তাণ্ডবটা দেখেছি বাংলাদেশের ইতিহাসে, এই তাণ্ডব এইভাবে যদি আপনি দেখেন দেখিনি আমরা। এখন রাষ্ট্রীয় মেশিনারি যেগুলো, সরকারি প্রশাসনিক যে মেশিনারি যেগুলো, তারা এরকম একটি তাণ্ডবের বিপক্ষে যখন মোকাবেলা করবে, সেক্ষেত্রে পৃথিবীর কোন দেশে কোন মেশিনারি, কোন জাদুর বলে কোন ক্যাজুয়ালিটি ছাড়া এটাকে কন্টেইন করতে পারে? আপনি আমাকে একটা সলিউশন দেন। দ্য ক্যাজুয়ালিটিজ আর ইনএভিটেবল। আমি যেটা বলেছি, আমি হত্যাকে সমর্থনের কথা বলছি না, আমি বাস্তবতাকে মেনে নিচ্ছি। এবং আমি বলবো যে ম্যাগনিটিউডে তাণ্ডবটা হয়েছে এবং যে অন্যায়কে প্রোটেকশনের জন্য যে তাণ্ডবটা করা হচ্ছে, সেই জায়গায় যে গভর্নমেন্ট যদি রাদার আরো অল আউট যেত, অ্যাগ্রেসিভলি যেত, সেক্ষেত্রে এই ক্যাজুয়ালিটি আরো অনেক বেশি বাড়তো। সেই জায়গা থেকে আমি বলেছি যে পুলিশ কমলাপুর স্টেশনে ট্রেনে আগুন ধরিয়ে দেওয়া হলো, তা এইগুলো তো আসলে প্রতিহত করা এখনো যাচ্ছে না। তাহলে আপনি কি মনে করেন সরকার কি ব্যর্থ, নাকি সরকার পাচ্ছে এগুলো মোকাবেলা করতে? সরকার যখন পুলিশ গুলি ছুড়লে বলা হবে যে গুলি ছুড়ে মেরে ফেললো গণহত্যা, আর সহিষ্ণু হলে বলা হবে ব্যর্থ হয়ে গেল। এই দুইটার মাঝখানে সরকারকে চলতে হয়। একটা হচ্ছে আমি বলবো না ব্যর্থ, আমি যেটা বলবো সেটা হচ্ছে এই যে গভর্নমেন্ট এখানে যথেষ্ট সহিষ্ণুতার পরিচয় দিচ্ছে। পুলিশ কিন্তু জামাত শিবিরের কাছে আজকে থেকে মার খাচ্ছে, দিনের পর দিন মার খাচ্ছে, এবং আজকে এসে এই যে হাইটে তারা, আমি একটু শেষ করি, যে হাইটে তাণ্ডবটা নিয়ে গেছে, তার বিপক্ষে আমি বলবো এই যে আপনি যে বলছেন এতগুলি ঘটনা ঘটেছে, আপনি নিজেই বলছেন যে এটা কি গভর্নমেন্ট কি ব্যর্থ? এটাকে ঠেকাতে গেলে গভর্নমেন্ট কি করতে হতো? আরো 10টা গুলি ছুটতে হইতো, হয়তো আরো 2জন হয়তো মরতো, সেক্ষেত্রে হয়তো এই ঘটনা ঘটতো না, যেটাকে আপনি ব্যর্থতার দায় দিচ্ছেন। সেই জায়গায় এসে আমি বলবো পুলিশ প্রশাসন সহিষ্ণুতা এখনো যথেষ্ট সহিষ্ণু, তারা নিজেরা মরছে, নিজেরা মার খাচ্ছে। সংস্থা তো এই বিষয়গুলো জানতো। গোয়েন্দাদের ঘাড়ে সবচেয়ে ইজি হচ্ছে ফট করে একটা দোষ চাপায় দেয়, মানে একটা কিছু হলো গোয়েন্দাদের দোষ ব্যর্থ, এটা হচ্ছে সবচেয়ে ইজি পলিটিক্যাল ডায়লগ এবং রেটরিক্স। কিন্তু বাস্তবতা আপনাকে বুঝতে হবে, অপর পক্ষ তো একটার পর স্ট্র্যাটেজি এন্ড কৌশল চালাচ্ছে। এর মধ্যে হয়তো 10টা গোয়েন্দা সংস্থা অলরেডি কন্টেইন করেছে, আপনি জানি না, বাজারে আসেই নেই। এবং আপনি সবগুলি 100% ফুল প্রুফ, সিআইও তো পারে না, কোথাও তো তাদের লিকেজেস থাকে, তখন এই ঘটনাগুলি ঘটে। কাজে এই জিনিসটা হচ্ছে পলিটিক্যাল রেটরিক্স দিলে হবে না, বাস্তবতার জায়গায় দাঁড়ায় এই কথাগুলি। আরিফ, আপনাদের বিরুদ্ধে বলা হচ্ছে যে সরকার থেকে আপনাদের এই বিশেষ গোষ্ঠীকে উস্কানি দেওয়া হয়েছে। আপনি কি মনে করেন গণজাগরণ মঞ্চ সম্পর্কে যে গণজাগরণ মঞ্চকে কে উস্কানি দিয়েছে? সরকারের পক্ষ থেকে উস্কানি দেওয়া। সরকার কেন আমাদেরকে উস্কানি দিবে? সরকারের সঙ্গে তো আমাদের কিছু ছিল না। কাদের মোল্লার রায়ের আগের দিন জামাত শিবির খুব শান্তিপূর্ণভাবে মতিঝিলে সমাবেশ করেছে, তাহলে কি সরকার জামাত শিবিরকে উস্কানি দিচ্ছিল? তা না, তারা যতক্ষণ শান্তিপূর্ণ রাখতে চেয়েছে সরকার তাকে এক ধরনের সহায়তা করেছে, তাদের সমাবেশ হয়েছে। আমরা যখন কাদের মোল্লার রায়ের দিন বিকেলে ওইখানের মধ্যে আমাদের ব্লগার অনলাইন অ্যাক্টিভিস্টরা যখন গেলেন, এটা পরিষ্কার মেসেজ ছিল যে শান্তিপূর্ণ। আপনি ওই প্রথম দিনের ভিডিও যদি দেখেন, আপনি দেখবেন কেউ কিন্তু গাড়ির দিকে মুখ করে করছে না, বা ওই যে 5 মিনিটে 5টা গাড়ি ভেঙে নিয়ে চলে যাবে তা না। সবাই এখানে বিক্ষুব্ধ, বেদনা হতো, এবং তারা কিন্তু পরস্পরের মুখের দিকে তাকিয়ে, রাস্তা বা গাড়ির দিকে না, এখানে বসে গেছে। তো সরকার দেখছে এটা একটা শান্তিপূর্ণ আন্দোলন। আপনি যতক্ষণ শান্তিপূর্ণ থাকবেন ততক্ষণ পর্যন্ত সরকারের দায়িত্ব হচ্ছে আমাকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে হবে। আজকে যদি গণজাগরণ মঞ্চের কর্মীরা বাইরে বসে গাড়ি ভাঙচুর শুরু করে দেন, একটা অশান্তি অস্থিরতা তৈরি করেন, আপনি দেখবেন সরকার কালকেই আমাকে এখানের মধ্যে তার আইন শৃঙ্খলা বাহিনী। প্রশ্ন আছে, দর্শক আপনি প্রশ্নটি করুন নাম বলে। আমি মায়াবী চৌধুরী সাহেবকে একটা প্রশ্ন করতে চাই। জি বলুন, নাম বলে প্রশ্ন। মায়াবী চৌধুরী সাহেবকে স্মরণ করাতে চাই, উনি আব্বাস প্রেসিডেন্টশিপ ছেড়ে বিএনপি থেকে বেরিয়ে আসলেন, এবং মেজর সাহেবের সঙ্গে যখন মগবাজার ক্রস করতেছিলেন, যখন জামাত শিবিরে ওনাদেরকে আক্রমণ করলেন এবং কি ধরনের অত্যাচার করলেন আপনাদের উপর, তখন উনি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন জামাত শিবির সম্বন্ধে। আজকে কি সেটা ভুলে গেলেন উনি? সেটা আমার কাছে দুর্য। ওনার সবচেয়ে বড় জিনিসটা, উনি একজন প্রগতিশীল এবং নবজাগরণের একজন নায়ক হিসেবে আমি জানতাম। আজকালের কথাবার্তা একটু যেন ব্যতিক্রম মনে হচ্ছে ওনাকে। আপনাকে ধন্যবাদ। মাহি, আপনি উত্তরটা দেন। না, আই অ্যাকসেপ্ট দিস পাবলিক পারসেপশন। জিনিস কি আসলে মানুষ, আমরা আসলে অনেক অন্ধ,
যে যার যার জায়গা থেকে অন্ধ। হ্যাঁ, আমি যখন বিএনপির ভিতরে থেকে জামাত শিবিরের বিরুদ্ধে আমি কিন্তু আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। বিএনপির ভেতরে থেকে আমার বাড়ির উপর শিবিরের হামলা, আমার বাচ্চাদের স্কুলের গাড়ির উপর শিবিরের হামলা, এগুলো আমি ফেস করে এসেছি। হ্যাঁ, আজকেও আমি একই জায়গাতেই কিন্তু আছি, কিন্তু যেহেতু আমি এখানে এই হত্যাকাণ্ডকে আমি সমর্থন করতে পারবো না, এ কারণে যদি কোন মানুষের ব্যক্তিগত পারসেপশন চেঞ্জ হয়, আমার কিছুই করার নেই। এখানে জামাত শিবিরের পক্ষে আমার কোনো বক্তব্য, আমাদের কারোই বক্তব্য ছিল। এখানে আমরা একটা জায়গায় আছি, এখানে আমি যেরকম আরাফাতের এই একটা বক্তব্য, আপনি বলছেন সরকার রাজনৈতিক রয়েছে। আচ্ছা, আমি আপনার কাছে মাহিকে জানতে যাচ্ছি, জামাত শিবিরের আমরা মূল জায়গা নাই বলি, আপনারা আমাকে একটু বলতে দেন। যেটা দর্শক প্রশ্ন করেছিল, দর্শকের যে পারসেপশন আপনার সম্পর্কে হচ্ছে যে এইভাবে বলে আপনি জামাত শিবিরকে পরোক্ষভাবে বা সাপোর্টটা দিচ্ছেন, আপনি কি আসলে তাই মনে করেন? ভাই, জামাত শিবির হোক আর যে নাম্বার 1 আজকে এই বগুড়াতে যারা নেমেছে, তাদের মধ্যে 10% জামাত শিবির করে না। বাংলাদেশের সাধারণ গ্রামের ধর্মান্ধ মানুষ যারা ধর্ম বিশ্বাস করে, তাদের এই ধর্মান্ধতাকে, তাদের এই অনুভূতিকে, তাদের এই আবেগকে তারা কাজে লাগিয়ে তারা তাদেরকে রাজপথে নামিয়েছে, এবং যে কোনো ট্র্যাপই হোক, পুলিশের গুলিতে সেই গ্রামবাসী নিহত হচ্ছে, সেই গ্রামের মানুষগুলো পুলিশকে প্রতিপক্ষ মনে করে যুদ্ধে জড়িয়ে যাচ্ছে। আমরা তাদেরকে মোটিভেট করতে পারবো না কেন? এই জন্য এখানে সবচাইতে প্রথম যেটা উচিত ছিল, এরকম অবস্থায় সরকারের রাজনৈতিকভাবে জাতিকে ঐক্যবদ্ধ করার একটি রাজনৈতিক প্রক্রিয়া অনতি বিলম্বে শুরু করা উচিত, শুধু আওয়ামী লীগের পক্ষ থেকে নয়। এই ঐক্যবদ্ধ জায়গাটা সরকারকে এখানে দায়িত্ব নিতে হবে। দ্যাট ইজ নাম্বার 1। নাম্বার 2, আমি আরাফাতের বক্তব্যে আবার ফিরে যাচ্ছি। আমি ওনাকে আবারও বলবো যে উনি যেন আমাকে ভুল না বুঝেন, এই পারসেপশন হওয়াটা আসলে রং। হ্যাঁ, এখানে আমি বলবো যে আমি আরাফাতের একটা কথা আমি এখনো বলছি, বিকজ আরাফাত জিজ্ঞাসা কথাগুলো বলেছি, ঠিক আছে, গোয়েন্দা ব্যর্থতার কথা বলেছেন। আসলে আরাফাত তো বুদ্ধিজীবী মানুষ, হ্যাঁ, কিন্তু আমরা তো আসলে বুদ্ধিজীবী না, আমরা রাজনীতিজীবী বলতে পারেন আর কি। হ্যাঁ, তো এখন এখানে পার্থক্যটা এটা বলবো, সে পার্থক্য নেই, কিন্তু ওই জায়গাটা কিন্তু আমাদেরকে উই হ্যাভ টু ড্র আ লাইন। এখানে অন্য কোনো জায়গা নেই। আমার খুব দুঃখ লাগবে, আমি দেখেছি আরাফাত বারবার বলছিল যে আমি কোনো হত্যাকাণ্ডকে সাপোর্ট করি না, কিন্তু ঠিক একইভাবে, ঠিক যেভাবে বিএনপি বলতো আমি যুদ্ধাপরাধীর বিচার চাই, কিন্তু দের ইজ নো কিন্তু আমি 100 লোকের বাংলাদেশে হত্যাকাণ্ডকে সমর্থন করি না, ফুল স্টপ। লেটস কাম টু দ্যাট পয়েন্ট। দেশকে যুদ্ধাবস্থার মধ্যে ঠেলে দেখে সমর্থন করি না, লেটস কাম টু দ্যাট পয়েন্ট। বাংলাদেশের সাধারণ মানুষকে তাদের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে কেউ রাস্তায় নামাবে, সেখানে আমাদেরকে রাজনৈতিকভাবে সামাল দিতে হবে, যে দেশকে যুদ্ধাবস্থায় ঠেলে দেয়া যাবে না। এইখানে করণীয়টা কি? লোকের হত্যাকে সমর্থন করা কোনো যুক্তি থাকতে পারে না। আলোচনায় ফিরে আসবো, এখানে করণীয়টা কি সে নিয়ে আবার আলোচনায় ফিরে আসবো। দর্শক, তার আগে আপনি নাম বলে প্রশ্নটি করুন। আমি নাসিরউদ্দিনের বাচ্চি বলছি, আমি একজন মুক্তিযোদ্ধা, সংস্কৃতি কর্মী। জি জি, বলুন। আমি মাহির উদ্দেশ্যে বলছি, মাহি বি চৌধুরী। মাহি বলেছেন উনি হত্যাকাণ্ড চান না এবং উনি যুদ্ধ অবস্থায় দেশকে দেখতে চান না। খুব ভালো কথা। গৃহযুদ্ধের ঘোষণা দিয়েছে জামাত শিবির, সারা দেশে নাশকতা করছে জামাত শিবির। আজকে বিকেল বেলায় কমলাপুরে ট্রেনে আগুন দিয়েছে জামাত শিবির। চট্টগ্রামে ইমামদেরকে মারতে গিয়ে 8 জন শিবিরের কর্মী ধরা পড়েছে। দেশব্যাপী নিরীহ মানুষকে হত্যা করছে, হিন্দুদের বাড়ি আক্রমণ করছে, বিভিন্ন মন্দির পড়িয়ে দিচ্ছে। এই জামাত শিবির 71 সালে একই কাজ করেছিল, আমরা যুদ্ধ করেছিলাম তাদের বিরুদ্ধে, এবং তারা ঘোষণা দিয়েছে যে গৃহযুদ্ধে, আপনাদের যদি স্মরণে থাকে, ৭৭ থেকে এই আমাদের গণজাগরণ মঞ্চ গঠিত হওয়ার আগে। আমি মনে করি যুদ্ধ, যেহেতু তারা গৃহযুদ্ধের ঘোষণা দিয়েছে, আমাদের সবার উচিত তাদের গৃহযুদ্ধের এই ঘোষণাকে, চ্যালেঞ্জকে গ্রহণ করে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা এবং সেখানে সবার অংশগ্রহণ করা, এবং জনগণের জানমাল, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের চেতনাকে ঊর্ধ্বে তুলে ধরে আমাদের 30 লক্ষ মানুষের প্রতি যদি শ্রদ্ধা জানাতে চাই, তাহলে যুদ্ধ ছাড়া অন্য কোনো বিকল্প আছে? আপনাকে ধন্যবাদ নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু। আমাদের সময় কম, না হলে আরো কথা বলতাম। আমি মাহি বি চৌধুরী আপনার কাছে আসবো, অবশ্যই আসবো। একটু আরাফাত বলতে চাইছেন। মাহি বিরতি পূর্বে বললো যে যুদ্ধাপরাধের বিচার চাই, পিরিয়ড। এই বিষয় নিয়ে তো কোনো সন্দেহ নেই, কিন্তু হ্যাঁ, খুবই সংক্ষেপে বলছি, কিন্তু এখানে যারা ধানাই পানাই করার চেষ্টা করেছে তারা তবে কিন্তু করেছে। মাহি এটার সাথে কম্পেয়ার করলো আমি যে হত্যাকাণ্ডের বিপক্ষে, পিরিয়ড। ট্রু, আমি হত্যাকাণ্ডের বিপক্ষে, পিরিয়ড। এখানে কিন্তু প্রশ্ন আসছে না, কিন্তু এই অ্যাপেল এন্ড অরেঞ্জ কম্পেয়ার করলে তো হবে না, অ্যাপেল টু অ্যাপেল কম্পেয়ার করতে হবে। গোটা বিশ্ব আমি একটা লাইন যোগ দিয়ে গেলে হত্যাকাণ্ডের বিরুদ্ধে পিরিয়ড, হত্যা শুরুর বিপক্ষে। হত্যা শুরু করা হচ্ছে পুলিশকে হত্যা করে, হত্যা শুরু করা হয়েছে প্রথমে নাটোরে আওয়ামী যুবলীগের একজনকে গলায় জবাই করে দে স্টার্টেড সাইদির রায়। হত্যা বন্ধ হবে ওইখানে, অ্যাবসলিউটলি হত্যা প্রতিরোধ, অন্য জিনিস প্রতিরোধ, এবং হত্যাকাণ্ড চাই না বলতে জবাই করা লাশ চাই। আমি শেষ করি না, এক সেকেন্ড। কিন্তু এই যে আরিফ জেপ্তিক যেটা বললেন, এই যে হত্যাকাণ্ডের বিপক্ষে প্রতিরোধ করতে যে ক্যাজুয়ালিটি, আপনি সেটাকে হত্যাকাণ্ড বলবেন?
আপনি তো কোনো সলিউশন দিতে পারছেন না। পৃথিবীর কোনো সভ্য দেশেও তো এই ধরনের তাণ্ডবের বিপক্ষে ক্যাজুয়ালিটিজ ইনএভিটেবল ফ্যাক্ট, এটা অনিবার্যতা। এই অনিবার্যতার বিপক্ষে আপনি কোন সলিউশন, কোন ডিভাইন সলিউশন দিয়ে এই এত বিশাল তাণ্ডবের বিপক্ষে কোনো ক্যাজুয়ালিটি ছাড়া সব সমস্যার সমাধান করে ফেলবেন? ইজ দিস পসিবল? এই জিনিসটা যখন আপনি বলবেন 100 পুলিশ মারা যেত হয়তো, এক্স্যাক্টলি 100 পুলিশ মারা যেত বা আরো বেশি মারা, আরো বেশি হত্যাকাণ্ডের শিকার হতো। সিলেটে জগৎজ্যোতি দাসের মতো আরো 5টা সংক্ষেপে নাসিরুদ্দিন ইউসুফ গণমঞ্চের বাচ্চু ছেলে প্রশ্নের মারা উত্তর যায়। আরো আপনি- 50 আমি বাচ্চু ভাইয়ের কথার উত্তরে এবং এখানে আরাফাত এবং আরিফ ভাই যেগুলো বলেছেন মিলিয়ে যদি বলি, এখানে কিন্তু আসলে আমাদের মধ্যে মূল চেতনার জায়গায় কিন্তু এখানে কোনো পার্থক্য হচ্ছে না। বাচ্চু ভাই যেটা বলেছেন সেটার সাথে বাচ্চু ভাই আমার অত্যন্ত পছন্দের একজন মানুষ এবং আম শিওর বাচ্চু ভাই নিজেও সেটা জানেন। এখানে আমি যেটা বাচ্চু ভাইকে বলবো যে ইমোশনালি কথাগুলো কিন্তু অবশ্যই আমাদেরও তারুণ্যের সেই জিনিসটা লাগে। বাচ্চু ভাই মুক্তিযোদ্ধা, সুতরাং ওনার আবেগটা অবশ্যই আমি সেটাকে শ্রদ্ধা জানাই। কিন্তু মনে রাখতে হবে 71 সালে আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি, একটি পরাধীন রাষ্ট্রকে স্বাধীন করবার জন্য যুদ্ধ করেছি। আজকে বাচ্চু ভাইয়ের এই আবেগকে আমি অনুরোধ করব এটাকে সংযত করবার জন্য, যে আজকে যদি সত্যি সত্যি সেই যুদ্ধাপরাধীদের গৃহযুদ্ধের ঘোষণার বিপরীতে আমরাও যদি সত্যি সত্যি যুদ্ধ ঘোষণা করি, তাহলে এর ফল, এর সুফল শেষ পর্যন্ত ভোগ করবে যুদ্ধাপরাধীরা। এটা বাস্তবতা। এটা একটা স্বাধীন দেশ। আমি আরেকটি দেশের সাথে এখানে যুদ্ধ করছি না। আমি যুদ্ধ ঘোষণার কথা বলবো না। আমি যেটা বলবো, আরেকটা জায়গায় ভুল হচ্ছে এখানে আরাফাতের এই বক্তব্যে। আমি শুধু এখানে একটা প্রশ্ন আপনাকে করছি। বিএনপি যুদ্ধাপরাধের বিচার এবং জামাতের ক্ষেত্রে যে ধরনের অবস্থান নিয়েছে সেটা কি মনে করেন আপনি আসলে? না, বিএনপি এখন পর্যন্ত যে অবস্থান নিয়েছে, বিএনপির অবস্থান এখন পর্যন্ত ভেরি ক্লামজি, সুস্পষ্ট নয়। অ্যাবসলিউটলি কারেক্ট। বিএনপি এরকম অবস্থায় বিএনপি নাম্বার 1 প্রজন্ম চত্বর বা প্রজন্ম মঞ্চের বিরুদ্ধে তাদের অনেক বক্তব্য থাকতে পারে, কিন্তু যেহেতু প্রজন্ম চেতনার প্রতি তারা সমর্থন জানিয়েছে, দিস ওয়াজ দি রাইট টাইম ফর বিএনপি টু সে আমি মুক্তিযুদ্ধের বিএনপির ভেতরের একটা আন্দোলনের চাপে আসা। আরেকটা দর্শক প্রশ্ন চলে এসে কেটে দিতে পারে লাইনটা। আমি একটু দর্শক প্রশ্নটা নিয়ে নিই। আমার কাছে মনে প্রশ্নটা আসবে, সম্ভবত আপনার কাছে আসবে। যে দর্শক প্রশ্ন করুন। ভেরি গুড, আই হ্যাভ নো প্রবলেম। হ্যালো, আমার নাম সেলিম, আমি ঢাকা থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে মাহিবি, লাইনটি দয়া করে কাটবেন না। মাহিবি চৌধুরী সাহেব একটু আগে বললেন জাতীয় ঐক্য। জাতীয় ঐক্য কি যুদ্ধবৈদের সাথে হবে? জাতীয় ঐক্য কার সাথে হবে? থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে আমার মনে হয় মূল পয়েন্টে আমরা এসেছি। আমরা তো বলছি জাতি কিন্তু আসলেই ঐক্যবদ্ধ, কিন্তু সেই ঐক্যের প্রক্রিয়া শুরু হয়নি। আমরা বারেবার বলছি যে 99% অফ দ্য মানুষ মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে। অতএব পক্ষে থাকার পরও কিছু রাজনীতির কারণে, কিছু রাজনৈতিক ভুল বুঝাবুঝির কারণে কিছু পার্থক্য আছে। বা মুক্তিযুদ্ধের প্রশ্নে 99% জাতীয় যায়। ওই প্রক্রিয়াটা কি করে ওই 99% মানুষকে ঐক্যবদ্ধ করলে যুদ্ধের প্রয়োজন পড়বে না। দে আর ইনসিগনিফিকেন্ট ইন নাম্বারস। দ্যাট ইজ ওয়ান থিং। পলিটিক্যাল প্রসেসে স্টার্ট করার কথা বলছি। এখানে বারেবার বলবো যে আমি এই মানুষের পারসেপশন যেন তৈরি না হয় আরাফাত। এই যে আমরা বলছি এই বিশাল তাণ্ডব, এই বিশাল ভাবে তারা বিশাল না। তারা বিশাল না, কিন্তু তারা বিশাল তাণ্ডব করছে। মানে they have the mechanism। তারা আপনি বুঝতে পারবেন আমি কেন বলেছি। এই যে বগুড়ার যেই গ্রামে এই যে মানুষের মহিলা সহ যে লাশগুলো গিয়ে পৌঁছালো, তারা কিন্তু গ্রামের মানুষরা কিন্তু জানে এরা কখনো জামাত শিবির করে নাই, কিন্তু জামাত শিবির তাদেরকে তাদের আবেগকে কাজে লাগিয়ে রাস্তায় নামিয়েছে। অতএব গ্রামের মানুষের কাছে কিন্তু সরকার মুসল্লি মেরেছে। দেখেন আপনি পারসেপশন দেখেন। সময় খুব কম, একেবারে এইজন্য বলেছি জাতি কিন্তু ওই 99% মানুষ এই সমাজ বিভ্রান্ত করা যায়। যাদের ছবি দেখিয়ে রাজনীতি খুব বেশিক্ষণ করা যায়। আমি বলি এরা ফার্স্ট অফ অল এরা সংখ্যায় ছোট হলেও এরা একেবারে কুচক্রী এবং এরা নারী শিশুকে সামনে নিয়ে আসবে, এরা ধর্মকে সামনে নিয়ে আসবে, এরা শাহবাগকে আওয়ামীকরণ করানোর চেষ্টা করবে, শাহবাগকে নাস্তিকবাদী বানানোর চেষ্টা করবে। সেই অপচেষ্টাগুলো ওরা 71-এ করেছে, এখনো করছে। এবং আমি একটু বলি যে পাকিস্তানের সাথে যে আমরা যুদ্ধ করেছি 71-এ, আজকে তাদেরই এক্সটেনশনের সাথে এই যুদ্ধটা চলছে। কাজে এখন এই যুদ্ধ এটা আনফিনিশড ওয়ার, এটা শেষ হয়নি, এটা কিন্তু করতে হবে। এবং আমি মনে করি না যে এই যুদ্ধ না করলে এটা কোনো সলিউশনের দিকে যাবে। ইউ হ্যাভ টু ফিনিশ ইট। আপনার কিছু বলার আছে? খুব সংক্ষেপে। না, আমরা সাধারণ শান্তিপ্রিয় জায়গা থেকে আমরা কোন ধরনের তাণ্ডব সহ্য করব মানে আশা করি না। আমরা আশা করি সরকারের দায়িত্ব হচ্ছে যে এইসব তাণ্ডব থামানো এবং সরকার যথাযোগ্য ব্যবস্থা নিয়ে এইসব তাণ্ডব থামিয়ে দেশকে শান্তি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আর আপনার কাছে যেতে পারছি না, আমাদের সময় শেষ। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি 71 মঞ্চ থেকে।